তত্ত্বাবধায়ক সরকারের সাথে বিচার বিভাগকে জড়িয়ে বিচার বিভাগকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করার অভিযোগ আপনাদের বিরুদ্ধে আগে ছিল। এখন একই ব্যবস্থা যদি বহাল থাকে আস্থার সংকট সৃষ্টি হবে না এমন নিশ্চয়। ধন্যবাদ। আপনার আলোচনার মাধ্যমে জাতি আরও একবার স্পষ্ট হোক এবং সঠিক কাজটা ভবিষ্যতে আপনি সবাই মিলে করি এবং অতীতের ভুল থেকে আমরা যদি শিক্ষাই নেই, সেই সূচনার লগ্নেই আমি আলোচকদের সাথে থেকে আমি কিছু কথা বলি। সেটা হলো 1996 সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়কের যে সরকার ব্যবস্থাটা আমাদের সংবিধানে কিন্তু অন্তর্ভুক্তি করা হলো। আমাদের মূলত যেতে হবে 1991 সালের দিকে। সেই এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা জাতির কাছে একটা বিশ্বাসযোগ্য এবং সবচেয়ে বাংলাদেশে যেটা আমাদের বিচারপতি শাহাবুদ্দিন আমলে যেটা দেখেছি এবং মানুষ আশ্বস্ত হয়েছে, রাজনৈতিক দল আশ্বস্ত হয়েছে এবং ওই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন এসেছিল। রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য যে একটা সিঁড়ি বেয়ে আসতে হয় সেটা হলো জনতার রায়ের সিঁড়িটা, ওইটা আমরা পথ পরিক্রমা আমরা সেটা প্রমাণিত করেছি এবং জাতীয়তাবাদী দল ওই রায়ের মাধ্যমে একটা নির্বাচিত সরকার অবশ্যই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল। তার পরবর্তীতে যেটা বলতে দ্বিধা নেই, একটা মাগুরার ইলেকশনকে কেন্দ্র করে কিন্তু এই একটা অবিশ্বাস অনাস্থা এই জাতি দেখতে পেল। তখনই কিন্তু আজকের জামাত ইসলাম তাদের কিন্তু এই থিওরিটা ছিল তত্ত্বাবধায়কের এবং তারা এমনভাবে এটাকে জনগণের কাছে এস্টাবলিশ করলো এবং আজকের যে পতিত সরকার তারা এইটার সাথে আন্দোলনে সংযুক্ত হয়ে একটা যৌক্তিক তত্ত্বাবধায়কের যে প্রয়োজনীয়তা এটাকে কিন্তু ওই সময় কিন্তু এটাকে কিন্তু জাতির কাছে কিন্তু যৌক্তিকভাবে এটা প্রমাণিত হয়েছে এবং পরবর্তীতে 96 সালে যেটা আসলো এবং তার ধারাবাহিকতা 2001-2008 পর্যন্ত যে ইলেকশন 2006-এর পরে এই যে প্রথম যে একটা ধাক্কা খেলো 111 আসলো এবং 2008-এ যে ইলেকশনটা হলো, এই যে এত পথ পরিক্রমায় যারাই যখন ক্ষমতাটায় গিয়েছে তখন তারা ওইখানে গিয়ে নিজেদের অবস্থানকে বা পরবর্তীতে আমার ইলেকশন করে আবার ক্ষমতায় যেভাবে সহজ কিছু পদ্ধতি ব্যবহার করার জন্য সবাই কিছু না কিছু এটার মধ্যে নিজেদের মতো করে যারাই যখন ক্ষমতায় গেছে বলতে ক্ষমতায় দুইটা দলই গেছে, আর আওয়ামী লীগ নাইলে বিএনপি। এখন তার মধ্যে একটা দল আপনাদের এবং সেইখানে 96 সালেও বিতর্ক ছিল, ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হস্তান্তরের সেই জায়গায় গড়িমসি ছিল। 2001-2006 সালেও বিতর্ক ছিল এবং সেই বিতর্ক ব্যাপকভাবে ওই বিতর্ক আসার ফলে আজকের যেই রায়টা কিংবা আওয়ামী লীগ যে যুক্তি দিয়ে তারা 2011 সালে এটা বাতিল করে যে এটা পৃথিবীর কোথাও নাই, একটা অনির্বাচিত, যেহেতু সংবিধানে এরকম একটা বিষয় আছে যে অনির্বাচিত কেউ নির্বাচনে জয়ী হয় নাই, মানুষের রায় নাই, এইরকম ব্যক্তিরা দেশ চালাবে, এটা হতে পারে না, এইরকম একটা যুক্তি দিয়ে তারা এটা চালাচ্ছিল। আমি আসবো সেই আবু আলম শহীদ খান, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, আজকের এই রায়টা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি এবং সেটা আসলে যে বিতর্কগুলো ছিল যেভাবেই আজকের যেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এই বিষয়টা আগে যেমন ছিল এখনও সেরকমই থাকবে, সুতরাং যেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ছিল সেগুলো তো থেকেই গেল নাকি? না, আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকার সেটা অনির্বাচিত তো বটেই, তত্ত্বাবধায়ক সরকার তো আমরা নির্বাচন করি না সেই সরকারের জন্য। সো এটা একটা অনির্বাচিত সরকার থাকবে এবং অনির্বাচিত সরকার থাকার যে যৌক্তিকতা সেই যৌক্তিকতা একটু বলার চেষ্টা করলাম আমরা, যে উপনির্বাচন নিয়ে বা নির্বাচনে যাওয়ার জন্য নানান ফন্দি ফিকির করে যারা শাসক দল থাকে, এটা বাংলাদেশের জন্য। এখন পৃথিবীর কোথায় আছে কি না সেটা নিয়ে বিতর্ক করে লাভ কি? বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক দল যারা শাসক দল ক্ষমতায় থাকে তারা চিন্তা করে যে কোনোভাবে আবার নির্বাচনে জিতে ক্ষমতাটাকে আরও দীর্ঘায়িত করা যায় কিনা। এক টার্মে সন্তুষ্ট না, 2 টার্ম 3 টার্ম 5 টার্ম হলে তো আরও ভালো। তো সুতরাং তারা অনেক কিছু ব্যবহার করেন, তারা সেভাবে গড়ে তোলেন না। যদি আমরা রাষ্ট্র ব্যবস্থাকে নিরপেক্ষভাবে গড়ে তুলতে পারতাম, রাষ্ট্রের যে সমস্ত সংগঠনগুলো আছে, পুলিশ প্রশাসন বিচার বিভাগ এবং তারপরে যে নির্বাচন যে কমিশন, সবগুলোকে যদি আমরা ওইভাবে গড়ে তুলতে পারতাম এবং তারা যদি নিজের ভারতেই তো নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার লাগে না, নির্বাচন হয়, বিতর্ক হয়, নির্বাচন হয়, তো সেইটুক পর্যন্ত যতক্ষণ পর্যন্ত করতে পারিনি ততক্ষণ পর্যন্ত আমাদের তত্ত্বাবধায়ক সরকার লাগবে। এবং এটা ওই যে 91-এর তত্ত্বাবধায়ক সরকার যেটা সংবিধানে ছিল না, বাট সমস্ত রাজনৈতিক দল এগ্রি করেছিল, তখন যে নির্বাচনটা হয় সেই নির্বাচনের মধ্য দিয়ে এটা বোঝা যায় যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে নির্বাচনটা সুন্দর মতো হয়।
ওই কারণে হয়তো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে কিছু করা সম্ভব ছিল মাগুরা নির্বাচনের পরপর। বাট আমরা দেখেছি যে মাগুরা নির্বাচনের পরেও যখন এই দাবিটা আসছে তখন দাবিটা সরকারের কাছে গ্রহণযোগ্য হয়নি, তখন নানান কথা বলা হয়েছে। এখন অন্যরা যে কারণে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে তখন কিন্তু ওই কারণগুলো তখন শাসক দলই দেখিয়েছিল, তাই না? তো তারপরে আমরা পেয়েছি তত্ত্বাবধায়ক সরকার 96-তে ভালো নির্বাচন হয়েছে, 2001-এ ভালো নির্বাচন হয়েছে। আবার একটা বিতর্ক শুরু হলো যে আপনার মনে আছে হাসান সাহেবের কথা, বিচারপতি কে এম হাসান। তো ওই সময় ব্যারিস্টার মওদুদ সাহেব কতগুলো সংশোধনী আনছিলেন, তার মধ্যে এটা একটা সংশোধনী ছিল, ট্রিকি সংশোধনী, ট্রিকি কিন্তু 67 বছর একটা হিসাব নিকাশ, এবং ওই হিসাব নিকাশ যে কারেক্ট ছিল, হাঞ্চ মানুষের হাঞ্চে কারেক্ট ছিল যে না, তারা হাসান সাহেবকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করবেন, এই জন্যই তারা এই সংশোধনী আনছেন। তো ওইখানে আবার যে আমরা একটু খোঁচা খেয়ে গেলাম বা খোট্টা লেগে গেল। তো এটা লাগার ফলে আবার আন্দোলন, আবার ঝামেলা, এবং ঝামেলার কারণে তো সেই সময় এই তত্ত্বাবধায়ক সরকার হাসান সাহেব তো নাই করে দিলেন। পরবর্তীতে আরও 4 জনের যে চিন্তা ছিল সেগুলো কীভাবে নাটা হয়ে গেল, এবং আমাদের রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করলেন, সেটাকে মানলেন না, তখন একটা আন্দোলনে গেলেন, তারপর আবার 2 বছর। না, কিন্তু এখন প্রশ্ন হলো যে আমি যেটা জানতে চাইলাম যে তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামো পুনর্বহাল হলো তার সবচেয়ে বড় সমালোচনা যেখানে ছিল, যে আপনি কে এম হাসান সাহেবের কথা বললেন, যে সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকবেন এবং তাকেই প্রধান উপদেষ্টা করা, এবং সেখানে এই যে ম্যানিপুলেশন করার সুযোগ কি স্টিল শাসক দলের কাছে থাকবে না, মানে সেটা রেখে দেওয়া হলো কিনা? না, শাসক দলকে সদিচ্ছা থাকলে তো শাসক দল থেকেই নির্বাচন করতে পারে, কোনো অসুবিধা হওয়ার কথা না। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হবে তখন তাদের একটা ম্যানিপুলেশন করার সুযোগ থাকবে কিনা, বা তারা কিছু অ্যাডভান্টেজ নিতে পারবে কিনা, এটা তো সময় বলে দিবে। বাট করা সম্ভব। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার একটা ফান্ডামেন্টাল বিষয়, তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে। আপনি তত্ত্বাবধায়ক সরকার আনেন, তার ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি বা ম্যানিপুলেশন যদি হয়, আমরা যখন জানবো তখন কথা হবে, তখনও আন্দোলন করার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, এবং পরবর্তীতে এটাকে আরও ভালো করার সুযোগ আছে। বাট ফিউ নির্বাচন, আমিও মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার একদম বাংলাদেশের কপালে লিখে দেবেন আপনি আগামী 100 বছর তত্ত্বাবধায়ক সরকার চলবে, এরকমটা আমি মনে করি না, এটা সঙ্গত হবে না। আপনি কয়েকটা টার্ম করতে পারেন, যতক্ষণ পর্যন্ত না আমরা এই নতুন নতুন ব্যবস্থাগুলোকে আমরা রাষ্ট্রকে নিরপেক্ষ করতে পারছি না, সেটাই বরঞ্চ কাজ করার জন্য দরকার। না, সেই টার্মের কথা যদি বলেন, আপনি তখন প্রধান বিচারপতি যিনি ছিলেন, এই রায় যিনি পঞ্চদশ সংশোধনী যিনি আনলেন, আনার পরে কোর্টে যখন গেল এই বিষয়টা, তিনি তো বলেছিলেন মৌখিকভাবে, মানে ওই যে রায়টা তিনি মৌখিকভাবে বলেছিলেন যে 2টা টার্ম হয়তো এইভাবেই চলতে পারে, সেটাও তো সরকার করে নাই, মানে নাই। সরকারের কাছে তো এটা আছে, তো ওনারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আছেন। সুতরাং পার্লামেন্টে যখন এগুলো আলোচনা হবে, এখন এটা তারও একটু কি ঠিক করতে হবে, তখন তো তারা তাদের সদিচ্ছা প্রকাশ করতে হবে। যেমন আইনমন্ত্রী কিন্তু বলে দিচ্ছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, বারবার ইনশাআল্লাহ বলছেন। ইনশাআল্লাহ হয়তো হবে, ইনশাআল্লাহ তো বলছেন, সেটা আলাদা কথা। বাট ইনশাআল্লাহ মানে এই নয় যে এটা হবেই, এটা হতে হবে। তো এটা যদি ওনারা করতে চান তাহলে তো পার্লামেন্টে নিশ্চয়ই আইন নিয়ে আলোচনা হবে, আলোচনা করে বিরোধী দল আছে তারাও আলোচনা করবেন, আরও কয়েকটা বিষয় আছে, সেগুলো মনে হয় আমরা ঠিক করতে পারবো, যাতে করে কোনো রকম ঝামেলা না হয়। আচ্ছা, এখন পর্যন্ত বাংলাদেশে যে কয়টা ইলেকশন, মানে সংসদীয় গণতন্ত্র আসার পর যে কয়টা ইলেকশন হয়েছে, তার মধ্যে গ্রহণযোগ্য যদি বলেন, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা 91, 96, তারপরে হচ্ছে 2001, 2008, এই সব নির্বাচনে ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবং তারপরে 2011 সালে এই সংশোধনী আসার পর আপনি জানেন যে সবচেয়ে বিতর্কিত যে কয়টা নির্বাচন, 2014, 2018, 24, এই নির্বাচনগুলো সবচেয়ে বিতর্কিত এবং ষড়যন্ত্রমূলক নানান রকমের আমরা কি বলে বিশেষণ দেখেছি। মার্দিয়া মমতাজ, এইবারের যে আন্দোলনের সময় জুলাই সনদের কথা যে বলা হচ্ছে, জুলাই সনদের এই অংশের কি অবস্থা? আপনাকে যদি প্রশ্ন করি যে জুলাই সনদ তো পাস হয়নি, তাহলে এখন কি হবে? মানে জুলাই সনদের তত্ত্বাবধায়ক সরকার আর আদালতের রায়ে বহাল তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে পার্থক্যগুলো কি, মানে এইটা নিয়ে কি আপনি একটু ভেবেছেন কিনা? আচ্ছা, আগে আপনার একটা কথাকে একটু আপনার সাথে একটু অপোজ করতে চাই, অল্প একটু জায়গায়। সেটা হচ্ছে যে 2008-এর নির্বাচনকে কিন্তু একটা বড় অংশ, সমালোচকদের একটা বড় অংশ ম্যানেজ নির্বাচন বলেছিলেন। আচ্ছা, কারণ 8-এর অবস্থাটা একটু ডিফারেন্ট ছিল।
এবং এটার ফলাফল বলেন, এটার আগের 2 বছর বলেন, সব কিছু মিলিয়ে এরকম একটা কথা আছে এবং এটার পক্ষেও অনেক যুক্তি আছে। তো আমি 8কে আসলে ঠিক ওই অন্যগুলোর সারিতে রাখতে চাই না আচ্ছা আমি ব্যক্তিগতভাবে। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে জুলাই সনদের রেকমেন্ডেশনের আগে আসলে আমাদের একটা জিনিস দেখতে হবে। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার যখন 96-এ প্রথম আসলো, বিচারপতি শাহাবুদ্দিনের ব্যাপারে কিন্তু কারোর কোনো দ্বিমত ছিল না। কিন্তু এরপরে দেখেন এটার একটা ব্যাকল্যাশ তৈরি হয়। আপনারা দেখেছেন, আপনি যেটার কথা বলছিলেন যে বিচারপতির বয়স বাড়িয়ে বিচারপতি কে এম হাসানকে দেওয়ার জন্য, আমি জানি না তার সাথে কী ধরনের সংশ্লিষ্টতা ছিল। এটা না কোনো দলকে আমরা ছোট বড় করছি না, ইতিহাসকে সামনে রাখতে হয়। এবং এটার কারণে দেখেন বিচারপতিদের মধ্যে এই যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো, প্লাস দলগুলো বিচারপতিদেরকে একটা কি বলে, আপনি যদি সাদা বাংলায় বলি, মূলা ঝোলানোর উপায় পেল। কারণ বিচারপতি নিয়োগ হচ্ছে কিন্তু রাষ্ট্রপতির ইচ্ছায়। রাষ্ট্রপতি কাজ করবেন কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। তাহলে এইটা সরাসরি একটা ইনফ্লুয়েন্সের বিষয় এবং এটা স্পয়েল করেছে দলীয় প্রধান। এক্স্যাক্টলি, এটা স্পয়েল করেছে আমি বলবো সোজা কথা বিচার ব্যবস্থাকে। এবং বিচারপতি কে এম হাসানের ব্যাপারে যে গো ধরাটা ভাবটা ছিল, সেটার কারণে আমরা এক সময় দেখলাম যে ওই যে অনেক সময় আমাদের গ্রামে হয় না যে বাবা বিয়ে করতে গিয়ে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে এসেছে, তা আমরা এরকম একটা সরকার দেখলাম। তো উনি দুই পক্ষের কাউকে রাজি করতে না পেলে তিনি নিজেই শপথ নিয়ে নিলেন। কিন্তু সেই সময় আপনারা জোট সঙ্গী বিএনপির, সেই সময় কি জামায়াত ইসলামী আলাদা করে বিএনপির সমালোচনা করেছে অথবা সবসময় করেছে? এটার কথা বলেছে, জি। এবং এই কাজটা যে উচিত হচ্ছে না এটার ব্যাপারেও বারবার বলা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আলটিমেটলি এটা কোথায় আসলো দেখেন, বিচারপতি পদটাকেই যদি আমি নিরপেক্ষই মনে করি, তাহলে তো আমার এখানে কোনো পার্সনকে খুব জোর করে খুব আইন টাইন পরিবর্তন করে, এটা তো দৃশ্যমান দেখা যাচ্ছে। এবং এটার ফল কি হলো, ওই যে আপনাকে বলছিলাম একটা ম্যানেজ নির্বাচন। জুলাই সনদ এই জায়গাটাকে অ্যাড্রেস করেছে। জুলাই সনদ বলেছে যে তত্ত্বাবধায়ক সরকারে কারা থাকবেন এটা 5 জন ঠিক করবেন: প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং 5ম জন থাকবেন সংসদের 3য় বৃহত্তম দলের একজন প্রতিনিধি। তাহলে এখান থেকে আশা করা যাচ্ছে যে এই যে আর্গুমেন্টগুলো হবে, এই যে নেগোসিয়েশনগুলো হবে, এগুলো মোটামুটি একটা, কারণ স্পিকার ডেপুটি স্পিকার থাকছেন সেখানে, যারা হয়তো এই 5 বছর 2টা দলকেই ম্যানেজ করেছেন, ওরা জানেন হাউ টু ডু ইট। এরকম একটা ব্যাপার আসলে আমরা আশা করতে পারি যে হ্যাঁ, এই সিস্টেমটা হয়তো আমাদের দেশে কাজ করবে। ভাই সুন্দর বলছিলেন যে এটা কখনো এরকম হতে পারে না যে এটা আজীবন এরকম চলবে, কিন্তু এটা না আমাদের জন্য একটা দুর্ভাগ্য। আমরা আমাদের প্রশাসনকে আমাদের লেজিসলেশন থেকে, মানে যারা আইন বানাচ্ছেন আর যারা আইন কার্যকর করছেন থেকে আলাদা করতে পারি নাই। আমাদের পুলিশ এখনো প্রশাসন মানে এমপিদের কথা বা সরকারের কথাই চলে, আমাদের প্রশাসন এখনো সরকারের কথাই চলে অথবা সরকার প্রশাসনের কথাই চলে কখনো কখনো। তো এই জায়গাগুলো না ওয়েল ডিফাইন্ড হওয়ার আগ পর্যন্ত আমাদের তো এরকম একটা সিস্টেম ছাড়া উপায় নাই আসলে। এই জন্য আমি মনে করি যে ইতিহাসকে সামনে রেখে, জুলাই সনদের রেকমেন্ডেশনগুলোকে সামনে রেখে, যেগুলো ডেফিনেটলি একটা দলের রেকমেন্ডেশন না, এখানে সবাই ছিলেন এবং এই জায়গায় কারোর কোনো দ্বিমত নেই, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আমি বলবো যে এখন যারা সরকারে আছেন বা বিরোধী দলে আছেন সবারই একটা সায় আছে, কারণ তারা এটা না থাকলে কি হয় এটা দেখে ফেলেছেন। আমরা দেশের মানুষ দেখে ফেলেছি যে এটার অভাবে আমরা কিভাবে সাফার করেছি। তো সুতরাং এই জায়গায় জুলাই সনদের রেকমেন্ডেশনগুলো যত দ্রুত আসবে তত দ্রুত আমরা এটা সুফল পেতে শুরু করব। কিন্তু এই কথাও তো প্রচলিত ছিল যে বেগম জিয়া একটা কথা বলেছিলেন যে পাগল আর হ্যাঁ, মানে নিরপেক্ষ ব্যক্তি। এটা কিন্তু 94 এর কথা, এটা কিন্তু তার 2001 থেকে 2006 এর কথা না। কারণ তখন প্রাইমারিলি বিএনপি এটার বিপক্ষে ছিল এবং 94 থেকে যখন এটার ব্যাপারে কথাবার্তা বলা শুরু হয় তখনই কিন্তু এটা এক ধরনের ইগো প্রবলেম আসলে আমার মনে হয় যে এটাতে কিন্তু বিরোধিতা করার মতন কিছু ছিল না। এবং এইটা করতে গিয়ে 96-এ আমরা গিয়ে দেখলাম যে খুব তাড়াহুড়া করে একটা নির্বাচন করা হলো যেটা 1 মাসও টেকে নাই, এবং রাত জেগে তত্ত্বাবধায়ক সরকারের বিলটা এনে পাশ করে তারপর তারা বিদায় নিলেন। যখন আমাদেরকে বলা হয় যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাংলাদেশে এনেছে, তার পেছনে এই ইতিহাসটা আছে। আমি আবার বলছি যে এইটা আমাদেরকে সামনে রাখতে হবে আসলে, যে এই জায়গাটা আমাদের কষ্টের অর্জন। প্রস্তাবক একজন, জামায়াত ইসলামীর একজন প্রস্তাব করেছিলেন, কিন্তু আমরা সবাই এটার মধ্যে ভালো দেখেছি, আমরা গুডনেস দেখেছি।
কিন্তু আবার এইটা দিয়ে যেন বিচার ব্যবস্থা স্পয়েল হয়ে না যায়, এটাকে আমাদেরকে নজর রাখতে হবে আসলে। আচ্ছা, কামরুজ্জামান রতন, আপনার কাছে যাব। আপনি বলছেন যে এটার মধ্যে আমি ভালো দেখেছি। আবু আলম শহীদ খান, আপনি বলবেন যে আওয়ামী লীগ যেই যুক্তিতে এটা আসলে বাতিল করেছিল, তাদের মাথার মধ্যে আসলে কি কাজ করেছিল, মানে কি উদ্দেশ্যে তারা এটা 2011 সালে এই সিদ্ধান্তটা নিলেন, এবং তারাই সেই দল যারা এইটাকে প্রতিস্থাপিত করতে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে, একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার লাগবে, তারা কিন্তু সেইটার পক্ষে আন্দোলন করেছিলেন, বিএনপির পক্ষে, এবং তখন জামায়াত আর আওয়ামী লীগ এক হয়ে গেল আর কি, এই ইস্যুতে এক হয়ে গেল। সেই সময় তারা আসলে 2011 সালে কি যুক্তি দিয়ে এটাকে বাদ দিতে চাইলেন, এবং তার যুক্তি কি আসলেই কতটা সঠিক ছিল? তাদের যুক্তি যে ওভার যুক্তি, সেটা হলো যে আদালতে এটার একটা রায় হয়েছে এবং সেই আদালতের রায়টাকে বাস্তবায়ন করতে যেয়ে তারা এই সংশোধনীটা আনলেন। এটা হলো ওভার যুক্তি, সেটাই তো আমরা সাদা চোখে মানুষ তাই দেখেছে। বাট নিজের আপনি কিন্তু তখন সরকারের একটা মন্ত্রণালয়ের দায়িত্বে, নিচের দিকে কি হতে পারে, ভিতরের দিকের যুক্তিটা কি হতে পারে, মানে আমি দায়িত্বে থাকলে তো রাজনৈতিক বিষয়ে আমার সাথে কনসাল্ট করা হতো না নিশ্চয়ই। আমি পার্লামেন্টে থাকলে হয়তো আরেকটু কিছু ভালোভাবে বুঝতে পারতাম, মানে আমি পার্লামেন্টে তো কোনোদিন কাজ করিনি। তো ভিতরেরটা এটাই যে ওই যে সরকারকে আমি দীর্ঘায়িত করবো, যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে যেহেতু দেখা যাচ্ছে রেকর্ড, দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে 91-তে বিএনপি মার্জিনালি একটা সরকার গঠন করতে পেরেছে, তারপর 96-তে আওয়ামী লীগ করেছে, সেখানেও তারা মার্জিনাল কারণে এই করেছে। 2001 একটা বড় সরকার গঠিত হয়েছে, 3বার নির্বাচন। দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনগুলোর যে রেকর্ড, স্ট্যাটিস্টিক্স বলতেছে যে একবারের বেশি বাংলাদেশের মানুষ কাউকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দিচ্ছে না, সুযোগ দিচ্ছে না দ্বিতীয়বার টানা। যেমন ধরেন যে 91 সাল থেকে 96 যদি বেগম খালেদা জিয়ার শাসনামল চিন্তা করেন, সেটা কিন্তু অনেক বেটার ম্যানেজ শাসনামল ছিল, বড় বড় কোনো অভিযোগ আসেনি, একমাত্র একটা মাগুরা নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে তাদের যে কি ইগো বা অ্যাটিটিউড বা কথাটা, সেটা ছাড়া কিন্তু খুব বড় সমস্যা নেই। 96 থেকে 2001 দেখেন শেখ হাসিনা শাসনের সময় কিন্তু বিগ ইস্যু ছিল না, অনেক ভালো কাজ হয়েছে। তো ওনারা কি এরকম চিন্তা করতেছেন কিনা যে আমরা ভালো কাজ করি তারপরে মানুষ আমাকে ভোট দেয় না কেন, এটা কি ঘটনা, তাহলে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় কেন? তো এইসব চিন্তাভাবনা থেকে হয়তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে এই 11 সালে এটাকে রদ করার একটা চিন্তাভাবনা ছিল এবং তারা রদ করেছেন। মানে আপনি যেটা বলছিলেন যে হাইকোর্টের রায় তো অবার্ট যখন ঘোষণা করা হয় তখন বলেছিল যে এভিডেন্স কিউরিটি অনেক হাইকোর্টের রায় কিন্তু অনেক দিন ধরে চলেছে এটা, এবং অনেক কথাবার্তা হয়েছে, এবং ওই দলেরও অধিকাংশ মানুষ কি আমার মনে হচ্ছে যে এমপিদেরকে মন্ত্রীদেরকে যে তারা কিন্তু এই ব্যবস্থাটা একেবারে তুলে দিতে চান না। বাট যখন অ্যামিকাস কিউরি নিয়োগ ছিল ওই সময় বিচারপতি খায়রুল হকের সময়টা, ওই অ্যামিকাস কিউরিদের মধ্যে অধিকাংশই কিন্তু এটা রাখার পক্ষেই ছিলেন। আমি নাম্বারটা বলতে পারবো না, বাট একজন বাদে বাকি সবাই বোধহয় রাখার পক্ষে ছিলেন। আচ্ছা, কামরুজ্জামান রতন, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে অভিযোগটা আসলে আপনাদের যেহেতু সরকার দলীয় এমপি, আপনাদের দিকে যায় যে এইটা আসলে ম্যানিপুলেশনের যে জায়গাটা, এবং সেটা আগেই দেখা গেছে যে যেহেতু প্রধান বিচারপতি নিয়োগ কেন্দ্রিক, বিচারপতি KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করতে তৎকালীন বিএনপি সরকার বিচারপতিদের অবসরের বয়স বৃদ্ধি করেছিল, এটা আবু আলম শহীদ খান বলছিলেন। এমন অভিযোগে আন্দোলন, রক্তপাত, এমনকি তারই ধারাবাহিকতায় 1/11 আসে বাংলাদেশে। এবং আপনারা কি পুরনো তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখবেন, নাকি পর্যালোচনা করে আপডেট কোনো কিছু করার চিন্তা ভাবনা করবেন? এরকম কি দলীয় কোনো ফোরামে কোনো আলোচনা বা কোনো কিছু হয়েছে কিনা? আচ্ছা, রতন ভাই বলার আগে একটা ক্লারিফিকেশন দিয়ে নেই। বিচারপতির বয়স বাড়ানো কিন্তু ইস্যু হয়েছে এই কারণে যে তখন আবার ওনাকে যখন প্রধান বিচারপতি করা হয়েছে তখন 2জন সিনিয়রকে ডিঙ্গিয়ে করা হয়েছে। মানে ওই নর্মাল যদি হতো 67 বছর, ডিঙ্গানো না হতো কাউকে, তাহলে হয়তো এটা নিয়েও কথা হতো না, বয়স বাড়তেই পারে, ওই বিষয়টাকে আমি ওইভাবে দেখি না। কিন্তু ওই যে 2জনকে যে ডিঙ্গিয়ে আপনি করলেন, তখন মনে হয় যে লোকজনের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেল। আচ্ছা, আমরা সুখের দিনে কিছু কিছু কথা অতীতকে ভুলে যেতে চাই। আমি মনে করি আজকের যে নির্বাচনকালীন একটা স্থায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আজকের যে একটা বড় ধরনের ইনোভেশন বলতে চাই, এটা জাতি আজকে দেখলো, এবং এটাকে আমাদের ইনোভেশন কোনটাকে বলবেন আপনি? আজকের যে রায়টা, এটাকে আমি বলবো এটা তো পুরনো একটা ব্যবস্থা। না, পুরনো ব্যবস্থা তো আমি কখনো মানিনি, আবার কখনো মেনেছি। এই যে আজকে KM হাসানের আপনি যেটা বললেন 65-67 বেরিয়ে, মানে বয়সটা বেরিয়ে, জি, এই KM হাসানকে প্রতিষ্ঠা করার যে
মওদুদ সাহেবকে যে দোষারোপটা করা হচ্ছে, এটা নিয়ে তো আলোচনা হয়েছে, কিন্তু আমার কথাটা হলো আজকের দিনটাতে আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। দেখেন, আমাদের জন্য আমাদের 17-16 বছর ক্ষমতার বাইরে রাখা হয়েছে। আমাদেরই মনে করি কোনো না কোনো ভুল ত্রুটি বা আমাদের ক্ষমতা থাকার এই যে দোষটা তো আমরা এড়াইতে পারবো না। তো KM হাসানের বয়স বৃদ্ধির কারণে বিএনপি তাকে দিয়ে আর একটা তত্ত্বাবধায়ক করতে চেয়েছে, এই যে একটা ব্লেমটা দিয়েছে, জাতি কি মনে করছেন সবাই এটা ভুলে গেছে? ওইটাকে মেনে আমি আজকের ইনোভেশনটা ওই জায়গায় আমি বলছি যে আজকে যে জায়গায় আমি দাঁড়ালাম, এখন এর থেকে আমি সামনে যেতে চাই এবং জনগণকে বাদ দিয়ে যে একটা স্থায়ী একটা রূপ। একটা কথা সঠিক, ধরেন 91-এ এই নির্বাচন নিয়ে সূক্ষ্ম কারচুপি, পরবর্তীতে স্থূল কারচুপি, এগুলো যে মানুষ গ্রহণ করেনি, এটা থেকেই তার আমি কিছুই শিখলাম না, আমি তো শিখেছি। এবং আমি মনে করি শহীদের জুলাইয়ের রক্তের পরে বাংলাদেশটা নতুনভাবে, সেটা জেনারেশন বলেন, আমাদের রাজনীতিবিদ বলেন, রাজনৈতিক দলগুলোর আমার নতুন একটা উপলব্ধি আসছে, যেটা আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের এত চড়াই উত্তরায় মানে পেরিয়ে এই ক্ষমতায় দায়িত্ব নেওয়ার পরে ওনার ভিতরে যতগুলো ইনভেনশন বলতেছে, আমি এই কারণে আমি বলবো তার ভিতরে একটা নতুনত্ব এসেছে, নতুন উপলব্ধি এসেছে। অতীতের সমস্ত যেই কারণে দেশ পিছিয়ে ছিল, আজকে আপনি দেখেন 2011 সালের 10ই মে সংবিধান সংশোধনীর মাধ্যমে এই যে আমাদের একটা বিভক্তি রায় আসলো, বিভক্তি রায়কে ওইখানে আসছিল না যে আরও 2টা টার্ম হতে পারে, এবং এই যে ওইখানে যে আওয়ামী লীগের ভিতরে যে একটা টিম হয়েছিল, ওই টিমের যারা সৌমজিৎ সেনগুপ্ত, জনাব তোফায়েল আহমেদ নাসিম, তারাও কিন্তু তারা বলেছিল যে এই ধরনের একটা সেটেলড ইস্যুকে আবার তত্ত্বাবধায়ক বিলটাকে বাতিল করে জাতির সামনে এইভাবে একটা অনিশ্চিত, যেটা বেগম খালেদা জিয়া এই 2011 সালের এই সংবিধানের হওয়ার পরে ম্যাডাম বলেছেন দেশকে একটা অনিবার্য একটা সংঘাতের দিকে, ওনার কিন্তু এইটাই হলো ওনার রাজনৈতিক প্রজ্ঞা, উইজডম, যেটা দিয়ে উনি চিন্তা করেছেন এইটাকে বাতিল করে দিলে হয়তো বিএনপির আমাদের ভুল ছিল। ভুল থেকে তো বিএনপি তো আবার দেখলাম না যে একটা 96-তে এই সংশোধনী আনার জন্য কিন্তু ইলেকশন হয়েছে, হয়তো এটা টিকেনি, কিন্তু বিএনপি সদ ইচ্ছাটা এই জায়গায় বলেছি, সেটা জনতার চাপে বলতে পারেন, আমরা তো স্বীকারও করি না। যে কোনো পরিস্থিতিতে তো বিএনপি তো 96 সালে 15ই ফেব্রুয়ারি ইলেকশন, তো আমরা তো পরবর্তীতে আমাদের সংশোধনের আকারের পরে কিন্তু আমরা স্থায়ী একটা রূপ চেয়েছিলাম, যেটা বিচারপতি খায়রুল হক যেটা করলেন, এইটাই হলো বেগম খালেদা জিয়ার ওই জায়গায় প্রেডিকশন, জাতিকে অনিবার্য সংঘাত। এবং দেখেন 16 বছর মানুষের কাছ থেকে গণতন্ত্র হারিয়ে গেছে, ভোটের অধিকার হারিয়ে গেছে। ভোটের অধিকার, আপনি যেই প্রশ্নটা শহীদুল আলম ভাইকে বলছেন যে কেন আওয়ামী লীগ এই পথে গেল, এই প্রশ্নটা আমার আপনার সবার। আওয়ামী লীগ নিজেদেরকে বলে চেতনাধারী 71-এর গণতন্ত্র, তারাই নাকি ধ্বজাধারী, তাদের বয়ানের উপর বাংলাদেশে আমরা আপনারা রাজনীতি করতে আসছি, তো তারা ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গেল। এই প্রশ্নটা আজকে তো আওয়ামী লীগকে এনে যদি করতেন, শহীদুল আলম ভাইকে না করে যদি ওনাকে করতেন, এই উত্তরটা আওয়ামী লীগকে, কারণ আমিও কেন মানুষকে বাদ দিয়ে ক্ষমতায় থাকতে গেলাম, যারা ক্ষমতায় থাকতে গেছে তাদেরকে এই প্রশ্নটা করলে ভিতর থেকে। মোট কথা হলো আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিভিন্ন সেক্টর এমন অপরাধ করেছে যে অপরাধের বিচারগুলো তারা সামনে দেখেছে। আজকে যে পলায়ন দেশ ত্যাগ করেছে না, এইরকমই তারা জনগণের সামনে বলেনি, বক্তৃতায় বলেনি, বক্তৃতায় বলেছে এইটা গণতন্ত্রের সংজ্ঞা, ভোট ছাড়া ক্ষমতায় ওই নির্বাচনকে তারা বলেছে এইটাই নির্বাচনের আসল রূপ। তো এইভাবে বয়ান দিতে দিতে ওরা দানব হয়েছে না, ওরা দেখছে ওদের পরিণতিটা কি, ওই পরিণতিটা যখন দেখছে ভয়াবহ, তখনই তার আর বাংলাদেশের মানুষের কাছে আস্থা এবং বিশ্বাসের জায়গায় ফিরে যাওয়াটাই তাদের ভুল। একটু ছোট করে বলবেন এই বিষয়ে যে আপনারা জুলাই সনদে যে বিষয়টা বলা হয়েছিল, যেটা মার্দিয়া মমতাজ বলছিলেন যে এইখানে তারা কিছু কারেকশনের কথা বলেছেন, ছোট্ট কারেকশন, তত্ত্বাবধায়ক সরকারের সাথে কিন্তু অনেক বড় অমিল নেই, এবং সেই জায়গাটা হচ্ছে যে হ্যাঁ ওই সময় কারা এই তত্ত্বাবধায়ক সরকারটা নির্বাচিত করবেন, আলোচনা বসবেন কারা, সেই আলোচনার মেইন যারা সিদ্ধান্ত নেবেন সরকারি দলের প্রধান যিনি, সংসদ নেতা যিনি স্পিকার, ডেপুটি স্পিকার, 3 জন বিরোধী দল, প্রধান বিরোধী দলের নেতা, আর তৃতীয় যেই রাজনৈতিক দল আছে তাদের একজনকে নিয়ে আসে। এই যে 5 জন যদি একটা বডি হয়, সেটা মেনে নিতে কি বিএনপির কোনো আপত্তি আছে? তাহলে মার্দিয়া মাননীয় সংসদ সদস্য ওনাকে বলেন তো উনি কি আশাবাদী কিনা বা হতাশ? গতকাল আমাদের একটা হিসাব সংরক্ষণ, যে সংসদের সবচেয়ে ইম্পর্টেন্ট, ওইখানে আমাদের বিরোধী দলের নেতা জনাব তাহের সাহেবকে, উপনেতা তাহের সাহেবকে ওই সংসদীয় কমিটির প্রেসিডেন্ট করা হয়েছে। এবং আমরা যতটুকু শুনি এবং ওইটাও জানে, বিভিন্ন ইম্পর্টেন্ট অনেকগুলো যেটা ছায়া মন্ত্রিসভা
একটা জবাবদিহিতার মধ্যে কিন্তু ওনারা কিন্তু এটা কিন্তু আমার মনে হয় সরকারি দল এবং বিরোধী দলের সাথে আলোচনা হয়েছে। সুতরাং আজকের যে রায়টা হয়েছে এইটা আমাদের পরবর্তীতে জুলাই সনদ অধ্যাদেশ নিয়ে যতগুলো আমরা অনিশ্চিত বা ওনারা যে কথা রাজপথের যে একটা হুঙ্কার দিচ্ছে বা বিএনপি মানছে না, আমার মনে হয় আজকের এই রায়টা এটা একটা সূচনা হলো এবং এটা পজিটিভলি এইটা সংসদে বসে সরকারি দল বিরোধী দল আলোচনার টেবিলে জাতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এই সার্বভৌমের স্বার্থে আমরা অবশ্যই পজিটিভ আমরা আশাই করব। এটা মার্দিয়া মামা যদি আমার সাথে দ্বিমত করেন উনি ওনার যুক্তি দিয়ে সেটা দ্বিমত করে আচ্ছা, মার্দিয়া মামাদের কোনো দ্বিমত আছে কিনা আপনারা একটু বলবেন যে রাজনৈতিকভাবে দল হিসেবে এইখানে জামায়াত ইসলামীর প্রতিক্রিয়া কি এই রায়ের পরে, এবং তারা এখনো কোনো সরকারি দলে যারা আছে তাদের উপরে অনাস্থা আছে কিনা? রায় তো কোর্ট থেকে এসেছে। জি, রায়ের উপরে অনাস্থার সাথে না আমি বলছি সরকারি দলের প্রতি, কারণ জি। কোর্ট থেকে আপনি জানেন যে দেখেন জুলাই সনদ নিয়ে আমাদের এমনিতেই একটা অসন্তোষের জায়গা ছিল, যার একটা অংশ ছিল, সমাধান মানে এখন হয়েছে। নাই। আচ্ছা। আসছি একটা অংশ জুলাই সনদের যেই জায়গাটাতে কথা ছিল সংবিধানের রিফর্ম, অ্যামেন্ডমেন্ট না, অ্যামেন্ডমেন্ট তো 350 জন বাই ডিফল্ট এটার মেম্বার, তাই না? কিন্তু রিফর্মের দরকার ছিল এই 7 ক আর 7 খ যেগুলো আজকে বাতিল হলো, মানে বাতিল হওয়ার রায় ছিল সেটাই বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। তো বিষয়টা হচ্ছে যে এখানে আসলে অনাস্থার জায়গাটা আসে কোত্থেকে? আমরা যখন মানুষের ম্যান্ডেটকে বলি, জনগণের অভিপ্রায় বাংলাদেশের মতন একটা দেশে, বাংলাদেশের সাংবিধানিক পরিস্থিতি যেটা, সেখানে জনগণের অভিপ্রায় হচ্ছে সংবিধানের ওপরে তার ক্ষমতা। গণভোটের মাধ্যমে, যে গণভোট তো আবার বহালও হলো, তাই না? গণভোটের মাধ্যমে মানুষ যেই ম্যান্ডেটটা দিয়েছে সেই ম্যান্ডেটটাকে তো আমার মানতে হবে। এবং এখানে আমরা সরকারের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বয়ান শুনছি। একটা সময় শুনলাম যে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, আবার তারা বলেছেন যে গণভোটের যে 4টা জায়গায় ওখানে আমাদের সাথে দলীয়ভাবে প্রতারণা করা হয়েছে। কিন্তু এখানে যে একটা সলিউশন আছে যে মানুষের ম্যান্ডেট কিন্তু প্রতারণা বলেন আর যেটাই বলেন, মানুষের ম্যান্ডেট 70% কিসে? এই জায়গায়। এবং এখানে কোন কোন জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো তো আমরা জানি। যেমন ধরেন এখন যদি উচ্চকক্ষ হয় তাহলে হচ্ছে যে সেখানে পিআর হবে, কিন্তু এইটা হয়তো বিএনপি সেখানে ম্যান্ডেট, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল কিন্তু সেটা তো ধোপে টিকলো না। যেই একই ভোটে জনাব তারেক রহমান এখন প্রধানমন্ত্রী এবং বিএনপি এখন সরকারি দল, সেই একই ভোটেই তাকে এটা মানতে হবে যে পিআরের ভিত্তিতেই উচ্চকক্ষ গঠিত হবে, নইলে পয়সা খরচ করে আরেকটা 100 জনের ফোরাম বানানোর কোনো মানে হয় না। আপনি তো এখানেই সব কিছু, এখানে যা হচ্ছে ওখানে যদি সেটার জাস্ট একটা মিরর ইমেজ হয়, দরকার নেই তো। তাহলে এই জায়গাগুলোকে আসলে আমাদেরকে একটু সলভ করতে হবে। এবং আজকের যে রায়টা সেটা আসলে সংসদের উপরে, সংসদের দিকে বলটা অনেক খালি ঠেলে দিয়েছে। এখন সংসদের দায়িত্ব অনেক বেশি, ক্ষমতাও বেশি, দায়িত্বও বেশি। এবং এই প্রত্যেকটা প্রশ্নকে আমরা কিভাবে অ্যাড্রেস করছি, আমরা কিভাবে সামনে যাচ্ছি, এটা কিন্তু আমাকে জাতির কাছে পরিষ্কার করতে হবে। কারণ আমি তো ম্যান্ডেট নিয়ে, আমার দল যতটুকুই গিয়েছে ম্যান্ডেট নিয়ে গিয়েছে। আমরা যখন রাজপথে কথা বলি আমরা তখন এজন্যই বলি যে আমরা সংসদীয় আচরণ করেছি, কিন্তু রাজপথে কথা বলছি আমার ম্যান্ডেটের ঋণ শোধ করতে। কারণ আমাকে মানুষ একই সাথে 2টা ম্যান্ডেট দিয়েছে। আমি একটা নিয়ে কথা বলবো, ক্ষমতা উপভোগ করব, এমপিশিপ উপভোগ করব, বিরোধী দলীয় নেতার জায়গাটা উপভোগ করব, কিন্তু দায়িত্ব পালন করতে হবে না? আমাকে তো এটা বলতেই হবে। এখন সংসদ কিন্তু ওই জায়গা না। আপনি দেখবেন সংসদে আমরা বারবার রিমাইন্ডার পাই যে সংসদ শাহবাগ না, সংসদ জনসভা না, এখানে এভাবে কথা বলা যায় না, খুবই স্বাভাবিক কথা। এখানে আমরা স্ট্রাকচার্ড কথা বলি, কিন্তু আমরা যেই বিপ্লবের মধ্য দিয়ে এখানে এসেছি, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি, আমি তো সে ম্যান্ডেটকে অস্বীকার করতে পারবো না। সুতরাং এটা হওয়া পর্যন্ত এটা অনাস্থা না, এটা রিমাইন্ডার দেওয়া, আমাকে বলতে হবে না। সেই ক্ষেত্রে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়েছে, এটা ঠিক। কিন্তু যেই মানে বলা হয় যে জেনেটিক ডিফেক্ট, মানে জন্মগত ত্রুটি যেগুলো ছিল, যেগুলো আলোচনায় ছিল এবং সমালোচনাও ছিল, সেই জায়গাগুলো কারেকশন করার জন্য আপনারা কি কোনো প্রস্তাবনা সংসদের সামনে আনবেন কিনা, এই ধরনের কোনো আলোচনা কি আপনাদের মধ্যে আছে? আমরা আগে জুলাই সনদের বাস্তবায়নটা দেখতে চাই, কারণ ওইখানেই আমরা অনেক কথা বলেছি, ওইখানেই সবাই মতামত দিয়েছেন এবং সবার মতামত, এবং ওখানে সবাই আপনি দেখেছেন ক্রিমরা ছিলেন যারা রাজনৈতিক দলের পলিসিগুলো মেক করেন, দলেরও পলিসি যারা মেক করেন, তাই না?
তো এক্ষেত্রে তাদের মধ্যে অনেকে এখন সংসদে নাইও, কিন্তু আমরা তাদেরকে ওখানে দেখেছি এবং তারা কাজ করেছেন, কথা বলেছেন, দীর্ঘদিন বসেছেন। তো আমরা আগে জুলাই সনদের বাস্তবায়ন চাই, আমাদের আসলে এটা ছাড়া এই মুহূর্তে বলার কিছু নাই। আচ্ছা, আবু আলম শহীদ খান, শুধু তত্ত্বাবধায়ক সরকারই ফিরে নাই, গণভোটও ফিরেছে এর মাধ্যমে। সামনে যেহেতু এইটা একটা বড় সংকটের জায়গা, আলোচনার জায়গা রাজনৈতিক দলগুলোর মধ্যে, এই মুহূর্তে বড় দুটি রাজনৈতিক দল, ধরেন সংসদের প্রধান দল এবং প্রধান বিরোধী দল, তারা যেহেতু মোটামুটি একই লাইনে হাঁটছে, এই জায়গায় আপনি কোনো সংকট হতে পারে কিনা, মানে এরকম কোনো কিছু দেখেন কিনা? না, তেমন কোনো সংকট হবে এরকম মনে করছি না, কারণ সংকট সমাধান করা যাবে আলাপ আলোচনার ভিত্তিতে। এবং পার্লামেন্টে তো এখন একটা যে পরিবেশ আছে, যেভাবে উপকমিটিগুলো করা হয়েছে এবং যেভাবে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, তাতে তো সংসদে আমরা একটা ভালো পরিবেশ দেখছি। তো সেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে। এখন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলো বলা হচ্ছে, এটা কিন্তু 96 সালের সেই আইন, ওই আইনটা ফিরে আসছে, মানে যেটা বাতিল করা হয়েছিল। এটা তো নতুন কোনো আইন নাই যে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তৃতীয় বিরোধী দলের নেতা, তাদের দিয়ে কমিটি হবে, এটা কিন্তু ফিরে আসেনি বা এটা এখন স্কোপের মধ্যে নাই। যদি ওরকমই থাকে, যদি তত্ত্বাবধায়ক সরকার যেটা আইন ছিল, যে আইনটা করা হয়েছে 96 সালে, সেরকমই যদি থাকে, তাহলে কিন্তু ওই স্কোপটা নাই। তো এটা আলোচনা করে ঠিক করতে হবে যে আমরা কীভাবে করব। প্রধান বিচারপতি তখনও তো নিশ্চয়ই আলোচনা হয়েছিল, গভীরতা আলোচনা হয়েছিল, অনেকের মনোযোগ ছিল কিনা এরকম আপনি অনেকে বলতে পারি। কোন আলোচনা? ওই যে যখন তত্ত্বাবধায়ক সরকার পাশ হয়, আচ্ছা, অনেক রাত পর্যন্ত আলোচনা হয়েছিল। সো অনেকে বলতে পারেন তখন ঠিকমতো মনোযোগ দেওয়া হয়নি, এটা বলতে পারেন, হাসি ঠাট্টাও করতে পারি আমরা। বাট তত্ত্বাবধায়ক সরকার কিন্তু একটা হয়েছিল এবং রেজাল্ট ভালো ছিল, যে জিনিসটা হয়েছিল তার রেজাল্ট কিন্তু ভালো ছিল, জনগণ এটা অ্যাকসেপ্ট করেছে। প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার যুক্তি যেটা তারা চিন্তা করেছেন, সেটা কিন্তু ভালো ছিল, কারণ তারা মনে করেছেন যে প্রধান বিচারপতি একজন নিরপেক্ষ মানুষ হবেন, যে দেশের প্রধান বিচারপতি ধরে নিতে হবে। আপনি যতই বলেন ওই প্রধানমন্ত্রীর রিকমেন্ডেশনও হয়েছে, উনি নাম দিয়েছেন, ওই নামটাই রাষ্ট্রপতি করেছেন, ওই জায়গায় তো আরও কিছু করণীয় আছে যেটা করতে পারে, শাসক দলও করতে পারে, বিরোধী দল তো চাইবেই যে আমাদের যে বিচারপতি নিয়োগের বিষয়গুলো আছে এগুলোকে একটা স্ট্রাকচার্ড ফর্মে আনা। আমি ইচ্ছা করলে কাউকে বিচারপতি নিয়োগ করতে পারবো না এবং ইচ্ছা করলেই আপনার সুপারসিড করতে পারবো না। হাইকোর্টে আমাদের সিনিয়র বিচারপতিরা আছেন যারা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ পাবেন, সেখানে যাদের সিনিয়রিটি তারাও আপিল বিভাগে যাবেন এবং আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র মানুষটা প্রধান বিচারপতি হবেন। এগুলো যদি আমরা করে ফেলতে পারি, তাহলে কিন্তু প্রধান বিচারপতি হলে সবচেয়ে সেফ পজিশন। আমরা একটু ধরেন যে আমি চিন্তা করতেছি, ওনাদেরকেই বলি যে এই যে 5 জন যখন বলবে, 5 জন একটা লোকের বিষয়ে একমত হতে কিন্তু এটা কঠিন হয়ে যাবে। এবং বাংলাদেশটা এমন একটা দেশ যে আপনি যখন একজনের নাম বলবেন যে মিস্টার এক্স, ওই সঙ্গে সঙ্গে তো হাতে ওনাদের সবার ফোন আছে, সঙ্গে সঙ্গে এক্স এর খবর আসবে, এক্স এর মা কি করতো, এক্স এর বাবা কি হতো, ওর দাদা কি ছিল, দাদা নানা তো ভাই কি ছিল, চাচাতো ভাই কি করছে, সব চলে আসবে। তখন ওই যে পছন্দ নাহলে বলে যে ও তো ওই কালারের, ওই রঙের। কিন্তু সেই জন্য আপনাকে যদি প্রধান বিচারপতি নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার যেটা বিএনপি করেছিল, সেটাতে আপনি ওই যে শর্ত সাপেক্ষে ফিরে যেতে পারেন, যে বিচার নিয়োগ প্রক্রিয়া এবং সুপারসেশন না করা এবং তার যে এবং তিনি যে চেয়ারে বসেছে তার যে নিউট্রালিটি, এটা যদি উনি দেখাতে পারেন, এটা উনি নিউট্রাল দেখাতে না পারলে কিছু হবে না। আমি খুব নিউট্রাল, আমি খুব ভালো মানুষ, কিন্তু আমি বিচার করার সময় ভয় পাই, আমি রায় দিব না ঠিক মতো, বা যে রায়টা সরকারের একটু পক্ষে যাবে না, সরকারের বিপক্ষে যাবে। বিচারপতিদের রায় তো অধিকাংশ সরকারের বিপক্ষে যাওয়ার কথা। আমরা নানান কারণে হারি, বাট বিচার বিভাগ কিন্তু সরকারের যে ল্যাপসেসগুলা, সেগুলো নিয়ে মানুষ যখন বিচার বিভাগের কাছে যায়, তখন বিচার বিভাগ কিন্তু রায় যেগুলো দেয়, আপনি দেখবেন অধিকাংশ রায়, আমরা রাজনৈতিক রায় নিয়ে অনেক কথাবার্তা বলি, আর অধিকাংশ রায় আপনি দেখবেন যে সরকার পরাস্ত হচ্ছে। সেখানে সরকারের যারা বিচারের সাথে যুক্ত আছেন বা যারা তদন্ত করেন, তদন্তকারী কর্মকর্তা যারা নিয়ে যান জিনিসটা এবং যারা সাক্ষী প্রমাণ আনার কথা, সেখানে হয়তো আমাদের অনেক ল্যাপসেস আছে, বাট অধিকাংশ ক্ষেত্রে 98% ক্ষেত্রে সরকার পরাজিত হয়। তো ওটা তো আমরা খেয়াল করছি না। আপনি নিয়ে গেলেন একজন চোরের বিচার করবেন, দেখা গেল চুরিই প্রমাণ হলো না, একজন ডাকাতি প্রমাণ হলো, দুর্নীতি প্রমাণ হলো না, অথচ আপনার কাছে কিন্তু ছিল, আপনি তো এমনি করেন নাই। তো এইসব জায়গায় যদি আমরা উন্নতি করতে পারি, সেটার দিকে যদি মনোযোগ দিই, শুধু রাজপথে মনোযোগ না দিয়ে যে একদম ভিতরের জায়গাগুলো খুঁজে বের করা, এখানে মনোযোগ দিয়ে এখানে একটা স্ট্রাকচারাল জিনিস করা, তো সেগুলো করতে পারলে কিন্তু আমি মনে করি 96 যে তত্ত্বাবধায়ক সরকারের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি
ওগুলোকে ঠিক করা যাবে, ওইখানে ফিরে যেতে পারলে ভালো। নাহলে আপনি এই যে এরকম 5 জন দিয়ে করবেন, সেই জায়গাটা আমি যেতে পারবো কিনা আমার একটু চ্যালেঞ্জ মনে হয়। আচ্ছা, মারদিয়া মমতাজ, যেই বিষয়টা শুধুমাত্র তো তত্ত্বাবধায়ক সরকার না, যখন মানে দল ক্ষমতায় থাকে সেই দল নির্বাচন কমিশনকেও ম্যানিপুলেট করে থাকে, এটা আমরা আগেও দেখেছি তাদের মতো করে। সো সেই জায়গায় আপনারা কোনো শঙ্কার জায়গায় কি দেখেন যে দলীয় বিবেচনা এখানে কাজ করছে কিনা? নির্বাচন কমিশনকে কি ওইভাবে একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর জন্য সরকারি দলের সেই সদিচ্ছাটা আপনারা এখন তাদের মধ্যে পাচ্ছেন কিনা? এক কথা যদি জবাব দিই, না, সেটা নির্বাচন কমিশন এখনো সামনে আসেনি, বা দুদকের কথা যদি বলেন সেটা এখনো হয়তো সামনে আসেনি। কিন্তু আমরা যে এই যে নিয়োগগুলো দেখতে পাচ্ছি, আপনি যদি জেলা প্রশাসকগুলো দেখেন, এবং এরা প্রত্যেকে হচ্ছে নির্বাচনে হেরেছেন, তাকে এটা একটা প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। এই জায়গাটাতে জি, আবার একটু বুঝিয়ে বলবেন কাকে কাকে প্রাইজ জেলা পরিষদে? হ্যাঁ হ্যাঁ, জেলা পরিষদ, প্রশাসক, জেলা পরিষদ। জি, আচ্ছা আচ্ছা। এবং এখানে স্থানীয় সরকার নির্বাচনের আমরা এখনো কোনো আওয়াজ দেখছি না। অথচ না, আওয়াজ এখানে দেখবেন না কেন? সরকার কিন্তু বলেছে স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবর থেকেই তারা হয়তো মানে সামনে চলে আসবে। অক্টোবর পর্যন্ত আস্তে আস্তে আপনি দেখেন, এটা 8 মাস হবে সরকারের বয়স, এবং ততদিনে স্থানীয় সরকারের জায়গাটাতে স্থানীয় প্রশাসন কিন্তু এমনভাবেই গোছানো হবে, এটা বলা যাচ্ছে। কেমন ভাবে গোছানো হবে? একজন দলীয় প্রশাসক যেখানে থাকবেন, তখন যেমনভাবে গোছানো হয় তেমনভাবে, যেন অন্য কেউ সেখানে আসতে না পারে নির্বাচনে। দলীয় প্রশাসক বলতে জেলা প্রশাসকের কথা, জি, মানে জেলা প্রশাসকের ডিসিদের কথা বলছেন নাকি? না, জেলা পরিষদের প্রশাসক হিসেবে মিউনিসিপ্যালিটির প্রশাসক, জেলা অথবা পরিষদের সিটি তাদের কর্পোরেশন, হাতে যেখানে সেই ক্ষমতা একজন থাকে নির্বাচিত, যেখানে একজন নির্বাচিত লোক থাকার কথা, এবং এটা তো প্রথম অধিবেশনে পাশ হয়। সেখানে এমন একটা যুক্তি তুলে ধরা হয়েছিল যে আমাদেরকে ফ্যাসিস্টের আমলে যারা ছিল তাদেরকে এখন ঠেকাতে হচ্ছে, এখানে খুব শক্ত হাতে ধরতে হবে। যত যাই বলেন, যেই জায়গায় একজন নির্বাচিত প্রতিনিধি থাকার কথা, জনগণের নির্বাচিত প্রতিনিধি থাকার কথা, তিনি উন্নয়ন কার্যক্রমের সাথে সাথে প্রশাসনের রিকনস্ট্রাকশন করবেন। কারণ আমরা যেই জায়গাটার মধ্য দিয়ে এখানে এসে পৌঁছেছি, সেই জায়গাটা খুব ভালো না তো। এবং আমরা ওই কিছু বদলি করেছি, আই ওয়াশ, ওই 3 তলার লোককে 7 তলায়, 7 তলার লোককে 14 তলায়। তো এখানে তো কিচ্ছু করা যায়নি। পুরো সচিবালয়ের ভেতরের অ্যারেঞ্জমেন্ট এখনও ফেসিস্টের আমলের অনেক অংশে থেকে গেছে, এবং এটার প্রতিফলন আমরা অনেক কিছুতে দেখতে পাচ্ছি। এরপরে যদি আসি বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো, সরকারি বিশ্ববিদ্যালয় তো বটেই, আমরা ওআইসির যে বিশ্ববিদ্যালয়টি আমাদের আছে এখানে আইইউটি, সেটারও ভিসি নিয়োগে যথেষ্ট পরিমাণের দলীয় সংশ্লিষ্টতার কথা আসছে। এখন দল কি খারাপ? একটা দল করা কি অন্যায়? না, একটা দল করা অন্যায় না, কিন্তু অন্যায়টা হচ্ছে দল করার কারণে আপনি অযোগ্য লোককে কেন নিয়ে আসবেন? দল করুক না, কিন্তু সেখানে একজন যোগ্য লোককে আনতে আমার অসুবিধাটা কোথায়? আমাকে কেন এমন একজনকে আনতে হবে যাকে নজিরবিহীনভাবে এর আগের কোনো ভিসিকে এই কোয়ালিফিকেশন নিয়ে ওই ইউনিভার্সিটি ভিসি হতে হয় নাই, আমাকে কেন দলীয় কোটায় তাকে নিয়ে আসতে হবে? দলীয় মানুষ কি আরেকটু কোয়ালিফিকেশন সহ ছিলেন না? প্রশ্নটা সেখানে আসে। জামায়াত এবং বিএনপি মানে সাদা দল কিন্তু বলতে এই দুই দলের রাজনীতিবিদদেরকেই বোঝায়, তো মানে দুই দলের রাজনৈতিক শিক্ষককে বোঝায়। আমরা তাই জানতাম। সুতরাং এখন কি দূরত্ব কি বেড়ে গেল নাকি? আমার কথা হচ্ছে, যেই জায়গায় যে যোগ্যতা দরকার সেই জায়গায় সে থাকবেন। মনে করেন দুদকের একজন হেড হলেন, তাকে আমি আগে কি দেখবো যে তার সেখানে যাওয়ার যোগ্যতাটা আছে কিনা এবং তার রেকর্ড কি। আমি যদি সেখানে গিয়ে দেখি তার দলীয় সংশ্লিষ্টতার অভিযোগ আছে এবং সেখানে তার রেকর্ড ভালো না, তাহলে তো ওখানে আমার দল থেকেও কেউ হলে আমি চাই না তাকে। আমি যদি সরকারি দলেও থাকতাম আমি চাইব না। যদি তার ব্যাপারে অনৈতিকতা কিংবা দুদকে যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেটাতে ঘাটতি থাকে, আমার কথা হচ্ছে যোগ্যতাটা থাকতে হবে। দেখেন, এখন এখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ পদে, গুরুত্বপূর্ণ কাজে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা খুশি হয়েছি, কারণ তিনি সেই জায়গাটা যাওয়ার যোগ্য। আমরা আজকে আরেকটা নিয়োগ দেখছিলাম, আপনারা খুশি হয়েছেন? তাকে নিয়ে তো সবচেয়ে বেশি বিতর্ক, মানে এই টক শোতে করেছে না, জামাত এই বিষয়টা সামনে নিয়ে আসছে।
যে তাদের যে জামাত নিয়ে আসছে, অন্তর্বর্তী কিন্তু- সরকারের সময় উপদেষ্টা ছিলেন, সেই উপদেষ্টাকে আবার তারা সরকারে নিয়ে আসছে। সেটা হ্যাঁ, আর আমরা বলেছি যে বিএনপির এই দুইটা অবস্থান কেন, যেই ভদ্রলোকের ব্যাপারে তারা প্ল্যাকার্ড লিখে এক জায়গায় দাঁড়িয়েছে, সেই ভদ্রলোককে আবার সরকারি জায়গা দিয়েছে, এই জায়গাটার আমরা জবাব এখনো চাই। এবং তাকে এখন তাই আপনারা না? যোগ্য বলছেন। কিন্তু ওই জায়গাটার জন্য তিনি যোগ্য কিনা এটা চিন্তা করেন। আমরা আজকে আরো একটা নিয়োগের খবর পেয়েছি জাতিসংঘের, এবং তার সকল যোগ্যতা আছে। জি। হতে পারে যে তিনি সরকারের একজনের পারিবারিক সদস্যের আত্মীয়, কিন্তু সেটার কারণে তার ওই জায়গাটা স্পয়েল হয়ে যাচ্ছে না, যোগ্যতা স্পয়েল হয়ে যাচ্ছে না। মূল কথাটা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো মানুষকে দায়িত্ব দেওয়া যায়, কিন্তু সেখানে কি বিবেচনা করা হচ্ছে এটা হচ্ছে কথা। আচ্ছা, হ্যাঁ, এই জায়গাটাতে আসলে সরকারকে আসতে হবে। মানে বিএনপিকে আপনি বলছেন যে এটার বাইরে তারা বের হতে পারছে না এখনো না, এখনো এখনো না। না। আচ্ছা। একটা বড় সংখ্যক অভিযোগ আছে এখনো, এবং আপনি যদি আমাকে সময় দেন আমি আপনাকে দেখেই বলতে পারবো যে কি জায়গায় এই কাজগুলো হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশনে হ্যাঁ, কি বলবেন, মানে administration-এ। সচিবালয় আপনি কেন্দ্রিক বলেন একজন অ্যাডমিনিস্ট্রেশন, মানে অ্যাডমিন পুলিশ, ক্যাডারে যত ডিসি নিয়োগ হচ্ছে কিংবা ইউএনও নিয়োগ হচ্ছে, অবশ্যই। সবই হচ্ছে দলীয় বিবেচনায়, মানে তাদেরকে পোস্টিং পুলিশ দেওয়া হচ্ছে। কর্মকর্তা, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, তিনি প্রকাশ্যে বক্তব্যই দিচ্ছেন যে আমি ছাত্র দলের এবং জিয়ার আদর্শেই রাজনীতি করেছি। এটা তো আমাদেরকে স্বস্তি দেয় না, তাই না? কারণ আমরা এটার একদম ওয়ার্স্ট এক্সাম্পলের মধ্য দিয়ে চলে আসছি। আমরা একটা সময় এমনও পুলিশ দেখেছি যাকে ভাতের হোটেল দিয়ে মানুষকে কনভিন্স করতে হতো যে আই এম ডুইং আ গুড জব, কিন্তু জি। সে তার জব জি, কিছুই করছে জি, না, ঠিক জি, উল্টোটা করছে। জি। তো মূল কথা হচ্ছে এটাই যে দেখেন, ওই যে কোনো মানুষ যে কোনো দলে থাকতে পারেন, জি, কিন্তু তার রেকর্ড এবং যোগ্যতা এই দুটোকে বিবেচনা করতে হবে, এবং সরকারের যে সদিচ্ছা আছে সেটা আসলে আমরা দেখতে চাই। দুদকের রিফর্ম হোক, জি, আপনি যেটা বলছিলেন নির্বাচন কমিশনের রিফর্ম হোক, এবং এটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সাথে ভাই আরেকটা কথা বলছিলেন যে বিচার ব্যবস্থা রিফর্ম হোক। আমাদের দেশে 45 লাখ মামলা ঝুলে আছে কেন? আসলে সিস্টেমটার জন্য। আচ্ছা আচ্ছা, কামরুজ্জামান রতন, আপনি কি এই বিষয়টি নিয়ে বলবেন যে তারা এখনো আশ্বস্ত না আসলে বিরোধী দল যে অ্যাডমিন ক্যাডারে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে উদ্দেশ্য আছে? তারা বলছেন নির্বাচন কমিশন রিফর্মের কথা, বিচার বিভাগ রিফর্মেশনের কথা, আপনারা সেটা কানে তুলছেন না, ব্যাপারটা কি? আমি একটু ব্যক্তিগতভাবে সবসময় ঐক্য বা একটা সমঝোতার কেন জানি মনোভাব পোষণ করি। আচ্ছা, তো এখানে যখন ইনশাআল্লাহ আমার আইনমন্ত্রী বলছেন আগামীতে ইনশাআল্লাহ যদি পরাভূত হয়, তাহলে আপার আর আমার তো, আমি একটু শহীদুল আলম ভাইকে একটু দূরেই রাখলাম। আমরা যেহেতু দুইজনের ইসলামের অনুশাসনে মনে হচ্ছে না, বাহ্যিক দৃষ্টি থেকে বড় একটি। আচ্ছা, তো ওই ইনশাআল্লাহকে আমি যদি সন্দেহ করি, তা আমার আর আপার বিশেষ করে তো ওই জায়গায় তো মানে কেমন জানি খটকা না। আল্লাহ হচ্ছে আল্লাহর ইচ্ছা, আমার ইচ্ছা আছে কিনা এটা তো পরের কথা। আল্লাহ চাইতো না, আল্লাহ কখন বলছে প্রতিটা কাজের আগে বলছে যে ইনশাআল্লাহ বলো, মানে কি এটা বরকতের ক্ষেত্রে, কমিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমি ইনশাআল্লাহটা বলবো। যখন আইনমন্ত্রী জাতীয় কোনো কোনো সময় কেউ আপা যেটা বলছেন, কোনো কোনো সময় কেউ চালাকি করেও বলে না, এখন এই জন্য তো বললাম আমি শহীদুল আলম ভাই কিন্তু অ্যাড করি, আপনি কিন্তু অন্যভাবে মানে উনি একটা ইসলামী অনুশাসনে পরে এখানে আসছেন, আমার একটা সুন্নতি লেবাস আছে, আমাদের মুখে ইনশাআল্লাহ যদি এইখানে যদি এইটার ব্যাপারে যদি সন্দেহ করেন, তাহলে কিন্তু আমাদের নিয়ে মানুষ প্রশ্ন করবে। আমি ওই জায়গাটা ইনশাআল্লাহটাকে আলাদা করলাম একটু। আচ্ছা, এখন বলি, এখন আপনার যে প্রশ্নটা করলেন, আমার মনে হয় কি এই যে নাহিদ ইসলাম, আক্তার, আবুল হাসনাত, ওনারা যখন ওনাদের কাছে থাকবেন, ওইটা মনে হয় যে গণতন্ত্রের জন্য নিরাপদ। আর খলিল সাহেব যখন বললেন যোগ্য, আমাদের পাশে যদি চলে আসে, এইটাকে যদি সন্দেহ করে, বা এইটাকে যদি আমি যদি সাদা জিনিসটাকে আমি সাদাভাবে যদি আমাকে এপ্রিসিয়েশন না দিয়ে এটাকে যদি ওয়েলকাম না জানে, আমার কথা উনি যেটা বলেছেন আমি ওটার সাথে একমত। যারা যোগ্য, এই যে আপনি বিভিন্ন প্রশাসনে যাদেরকে বসিয়েছে, আপনার জানি না আপনার এত রাজনীতির মানে তারপর পেশার কারণে ঘরে কতটুকু গৃহস্থলীর কাজে সময় দেন, সরি আপনাকে তো স্পষ্ট করছি। আপনি মনে করেন একটা ঘর একটা গুছানো, শুধু রান্নাবান্নাই না, একটা ঘরকে গুছাতে হয়, সংসার সাজাতে, ছেলে মেয়ে। আপনি কি মনে করেন এটা দীর্ঘদিন কাউকে না ফেলে দিয়ে, দায়িত্ব না দিয়ে, হয়তো সে ভালো করবে বা খারাপ করবে, বা তার কাজ আমি সন্তুষ্ট হব না। এই তো আপনি বল অক্টোবরে কিন্তু আমাদের ইলেকশনগুলো স্থানীয় নির্বাচন শুরু হয়ে যাচ্ছে। বাই দিস টাইমে আমি আবারও বলছি, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তো নিশ্চয়ই আওয়ামী ফ্যাসিস্ট না, তারাও কোনো না কোনোভাবে, আমার দুই অংশই দেখেন, এই মিল্টন বললেন এদিক দিয়ে আমার এই যে এই অংশের যে আমার দক্ষিণ মুক্তিযোদ্ধা আমাদের সরি জি সালাম ভাই,
ওনার রাজনীতি কন্ট্রিবিউশন নাই, প্রতিজন দেখেন এক একজনের 200-300 করে মামলা, ওনার নমিনেশনটা পায় নাই। তারেক রহমান তার দলকে সবাইকে তো অ্যাকোমোডেট করতে না, চায়। উনি নমিনেশনটা পায় নাই, সেটা আরেকটা। না, যাদেরকে বসিয়েছে তিনি হেরেছেন, আরেকজন যিনি যে উত্তরের যিনি, তিনি হেরেছেন, কিন্তু তাকে বসানো হয়েছে একটা পদে। আপা সেই অভিযোগ করছেন না, মিল্টন তো দাঁড়ায়নি। মিল্টন দাঁড়াবে না কেন? তিনি নির্বাচন করেছেন না ঢাকা 15-তে জামায়াতের আমির সাহেবের সাথে, যেখানে আচ্ছা আমি বলি, আপনি দেখেন আমি তার মানে কি সে কম্পিটেন্ট ছিল, কত ভোটে হারিয়েছে, মানে হেরেছে। আমি বলতে চাই, ধরেন আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমি কেউ 1 লক্ষ ভোটের ডিফারেন্সে জিতেছে, আবার 50,000 ভোটেও হেরেছে। ডিফারেন্সটা দেখেন এখানে, মিল্টন যে ওর কন্ট্রিবিউশনগুলো দেখেন, ও কতবার জেলে গেছে, ঘুমের হাত থেকে পাচ্ছে। আমি মনে করি তারেক রহমান, শোনে, একটা সন্তান যদি বিকলাঙ্গ হয়, ওই সন্তানটা বাবা মা যদি তাকে ফেলে দেয় না, তাকে নার্সিং করে, তাকে সর্বোচ্চ সেবা দিয়ে, আমি মনে করি তারেক রহমান এইটাই তার মহানুভবতা। উনি বিদেশে থেকে একটা আন্দোলনকে সাকসেস করেছে সবাইকে নিয়ে। ওনার সাথে কে কিভাবে কাজ করেছে আমরা সব ডিটেলস জানি না। আমার মনে হয় আপা, তারা দায়িত্বটা নিয়ে কতটা এখানে দলীয়করণ করছে, তারা এখানে দুর্নীতি করছে কিনা, এবং তারা এই পদে থেকে পরবর্তীতে নির্বাচন করবে কিনা, এতটুকু যদি মার দেয় আপা, এতটুকু যদি অন্তত আমাদের একটু সহানুভূতির সহিত দেখে। কারণ আন্দোলন তো আমরা সবাই সংগ্রামী কাফেলে এক ছিলাম, যে সবাই তো এই যে নির্বাচনে আপনার পার্লামেন্টে যারা বসছেন সবার ভিতরে 350 জন ব্যক্তির সবার ভিতরে একটা কম বেশি কিন্তু একটা অন্তরের হাক আল্লাহর কাছে আছে, কিন্তু দীর্ঘ শ্বাস নিয়ে কিন্তু সবাই এখানে বসছে। অন্যান্য পার্লামেন্টের মতো এই পার্লামেন্টকে আমি কখনোই মনে করি না শুধু ভাইব্রেন্ট আমরা মানে প্রাণবন্ত, সেটা না, এটা ফাংশনিং দেখতে চায় জাতি, এবং ওইখানে আমাদের ঐক্যবদ্ধ দেখতে চায়। সেখানে আমার অতীতের আমি যা মানিনি, যেই জন্য আমার শাস্তি হয়েছে, তো কিন্তু আমি ওই একই শাস্তির যেটা আমরা দেখলাম, এই শাস্তির দিকে আমি নিজেকে পা বাড়াবো কিনা, তারেক রহমান মানে বাড়াবে কিনা, বা উনি মানুষকে কতটা ইগনোর করে, মানুষের পালস বুঝে। ওনার তো 218 সিটের আমাদের সংসদ, এই বারবার আমরা যে গণভোটের কথা 71, এটা তারেক রহমান বলেছে না, এই 70-এর মধ্যে কি আমাদের ভাগ নাই? ভাগ থাকা মানে কি আমাদের মতামতের প্রাধান্য তো দিবেন না পারা। আমি এতটুকু বলতেছি, আমরা এমন জায়গায় এসেছি, আমাদের ফেসিস্টরা আমাদের কমন গণতন্ত্রের সার্বভৌমের শত্রু। আমরা যারা এখানে এসেছি, ওনারাও একটা ভালো একটা ফলাফল নিয়ে তো জামাত ইসলাম আসছে, এনসিপি ভাইরা আসছে, এবং ভবিষ্যতে আপনারা কিন্তু দেখবেন তারেক রহমান এককভাবে যে ক্ষমতাটা আসলো, এইটার একটা প্রতিচ্ছবি প্রতিফলন কিন্তু জাতি আগামীতে দেখতে পাবে। এবং ওনাদের সাথে যারা আসছে, দিন শেষে আগামী নির্বাচনের আগে তারাও ওনাদের সাথে কতটুকু থাকে, এইটা কিন্তু $1 মিলিয়ন প্রশ্ন। আজকে আমি বলে গেলাম, আপা হাসছে, কিন্তু আমিও হাসতে চাই। আমি হেসে বললাম, আমরা চাই না আপনাদের কোনো ক্ষতি চাই না, মানে আমরা দেখতে চাই না, যদি আমার আদর্শে কেউ যদি আরো আমার 10 জন আমার কাছে আসে, মোস্ট ওয়েলকাম। কিন্তু আমি দেখতে চাই যে গতবারের যে ইলেকশনটা, আবার প্রতিবারই ইলেকশন কিন্তু আলাদা একটা মেরুকরণ হয়। আচ্ছা, ওই মেরুকরণে আগামীতে কে কতটুকু আমরা ভালো করবো, কে কতটুকু আমরা জনগণের প্রত্যাশী, আজকে কি জনগণ ফিরে যেতে হবে, এটা কিন্তু প্রথম ম্যান্ডেট। এবং তত্ত্বাবধায়ক আমরা একদম শেষের দিকে আবুল শহীদ খান, 30 সেকেন্ড বোধহয় আপনি যদি কিছু যুক্ত করতে চান মানে এই আলোচনায়। না, এটা যে পয়েন্টটা খুব ভ্যালিড, কারণ নির্বাচিত যে পরিষদ, সেই পরিষদের দায়িত্ব আপনি প্রশাসনের কাছে দেওয়াটা গণতন্ত্র এবং নৈতিকতার কাছে প্রশ্নযোগ্য। প্রশ্ন করতে হবে, প্রশ্ন করছেন, এটা ভ্যালিড। এখন আপনি কি মহানুভবতা দেখাচ্ছেন, কি দয়া দাক্ষিণ্য করছেন, ভাই এটা তো ওইটার জন্য না, আপনি অন্য কিছু আছে, আপনি মন্ত্রী বানিয়ে দিতে পারতেন, 10% মন্ত্রী তো আপনি করতে পারতেন। কিন্তু আপনি যখন এটা করবেন এবং সেই ব্যক্তি নির্বাচন করবে অথবা করবে না, কিন্তু সেই ব্যক্তি কিন্তু সুযোগ আছে অর্গানাইজ করার। আপনি স্থানীয় সরকার নির্বাচন করবেন, তার আগে প্রশাসক বসাবেন, এটা কিন্তু প্রশ্নযোগ্য, শুধু এই প্রশ্নটা থাকবেই। আচ্ছা, মারদি আপা কিছু যুক্ত করতে চান? 10-15 সেকেন্ড। সেটা হচ্ছে যে আমরা দেখছি যে বিএনপি নেতাদেরকে শুধু সিটি কর্পোরেশনে না, সিটি কর্পোরেশন বলেন, জেলা পরিষদ, পৌরসভা প্রশাসক বানানো হয়েছে। এবং আরেকটা জায়গায় একটু প্রশ্ন করার মতন আছে, সেটা একটু বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানি টেকনোক্র্যাট ভাই যেটা বলছিলেন 10% হতে পারেন মন্ত্রিসভার সংখ্যার 10%, কিন্তু এখন তার প্রায় 1.5 গুণ মানুষকে উপমন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় রাখা হয়েছে, এবং এবং পদগুলোর নাম বলা হচ্ছে উপদেষ্টা, কেউ ইত্যাদি ইত্যাদি প্রতিনিধি। তো এই জায়গাগুলো তো আসলে পরিষ্কার করা দরকার। আমরা কি তাহলে এই জায়গাটাকে আমরা দেখি নাই? আপনি দেখেছেন? জি, 1.5 গুণ মানুষ এখন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর মর্যাদায় আছেন।
যেটা উপমন্ত্রী তো আসলে নেই আপা। সংবিধান উপমন্ত্রী status কেউই নেই। প্রতিমন্ত্রী হ্যাঁ, জি, জি, স্ট্যাটাস হ্যাঁ। সহ প্রতিমন্ত্রী 17 জন status সম্ভবত 17 জন সম্ভবত, যেটা 11 জন থাকার কথা, 11 জন বা 10 জন থাকার কথা, হাইয়েস্ট ম্যাক্সিমাম। এই জায়গাটাকে আমরা কোনো ধরনের কোনো ভ্যালিড করে নেওয়ার সংসদের মাধ্যমে জি। প্রসেস দেখি নাই। আচ্ছা। এই জায়গাটাকে একটু ক্লিন করে নেওয়া উচিত। আচ্ছা, আমাদের তো সময় নেই, নাহলে জিজ্ঞেস করতাম আবার